অন্তরীকরণ মানে কি, যে আমরা যে কোনো একটা ফাংশনের ধরে নিলাম যে y সমান fx ফাংশন, এই y সমান fx ফাংশনের এখানে x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে তোমার অধীন চলক। এই স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হারকে আমরা বলছিলাম যে অন্তরীকরণ, এবং যখন এই পরিবর্তনটা হবে অনেক সূক্ষ্ম পরিবর্তন, এবং আমরা কি বলছিলাম যে এটা যদি তোমার স্বাধীন চলকের পরিবর্তন হয়, এটা হচ্ছে এক্স হচ্ছে ডেল্টা এক্স স্বাধীন চলকের পরিবর্তন, আর ডেল্টা ওয়াই হচ্ছে অধীন চলকের পরিবর্তন। এখন এই পরিবর্তনটাই আমরা যেটা বলবো এই লিমিট লিমিট এই ডেল্টা এক্স, এই স্বাধীন চলক যেটা ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, মানে এটা অনেক ছোট, এই পরিবর্তনটা যখন অনেক ছোট হবে এইটাকে আমরা বলতেছি ডিফারেন্সিয়েশন, এবং এটাকে আমরা এইভাবে প্রকাশ করি যে ডিওয়াই ডিএক্স। তো খেয়াল করো, এবং এর মাধ্যমে আমরা বলছিলাম যে মূল নিয়ম আমরা এই মূল নিয়মের সাহায্যে আমরা বিভিন্ন ফাংশনের অন্তরীকরণ নির্ণয় করব, এবং সেটা কি ছিল যে ডিওয়াই ডিএক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, সূক্ষ্ম পরিবর্তনের হার, ঠিক আছে, নট অনলি পরিবর্তনের হার, এটা হচ্ছে সূক্ষ্ম পরিবর্তনের হার সমান লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। দেখো আমি জাস্ট এটাকেই একটু সুন্দর করে লিখবো আর কি, এটাকে সুন্দর করে লিখবো, ওয়াই যেহেতু তোমার এফ এক্স, আমরা এটাকে লিখতেছি ফাংশন এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে তোমার এক্স। খেয়াল করো, এটা ছিল তোমার মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ বের করার সূত্র, এবং এই সূত্রের সাহায্যে আমরা বেশ কয়েকটা এর অন্তরীকরণের সূত্র বের করছিলাম, যেমন এক্স স্কোয়ারের ক্ষেত্রে আমরা যেটা বের করছিলাম ডিওয়াই ডিএক্স সমান ছিল 2x, অর্থাৎ স্কোয়ার ঘাতটা আগে চলে আসে এবং ঘাত 1 কমে যায়। সেম ভাবে আমরা যদি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তাহলে সেটা হবে কত n x টু দি পাওয়ার n মাইনাস 1। সেম ভাবে আমরা যদি কোনো একটা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করি, একটু মাথায় রাখবা, ধ্রুবককে আমরা c দিয়ে প্রকাশ করলাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স, এক্স এর সাপেক্ষে আমরা বা কোন একটা চলকের সাপেক্ষে আমরা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করতে চাই, এবং এটা মাথায় রাখবা ধ্রুবকের কখনো পরিবর্তন হয় না, ধ্রুবক যা আছে তাই। একটা ফাংশন পরিবর্তন হতে পারে কিন্তু ধ্রুবক পরিবর্তন হয় না। এখন এক্স এর মান আমরা যতই পরিবর্তন করি না কেন, এই এক্স এর সাপেক্ষে ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন না হওয়া মানেই কত শূন্য। সেম ভাবে আমি যদি বলি যে তোমার ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে, আমি বলতেছি কি যে ডিএক্স না, বা অন্য একটা ইয়ে করি, ধরো যে আমি বললাম ডিজেড ডিএক্স, এটা সমান কত। খেয়াল করো এই ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন, তো আমরা যেটা লিখলাম যে জেড কিন্তু অন্য একটা ফাংশন হতে পারে, এটা আমরা জানি না, এক্স এর ফাংশন যেহেতু না, তাই এই জেডটা হয়ে যাবে এক্স এর সাপেক্ষে ধ্রুবক, মানে আদার্স কিছু যেটা আমরা অলরেডি জানি না, কিছু জানি না, ওটাকে আমরা ধ্রুবক ধরে নিব। এক্স এর ফাংশন না হলেই জিনিসটা হচ্ছে ধ্রুবক, দ্যাট মিনস এটা জিরো, ঠিক আছে। এটাকে আমরা একটু সহজ বা সুন্দর করে যদি বলি, খেয়াল করো যে একটা ফাংশন ওয়াই হচ্ছে ধরো এক্স এর ফাংশন, এবং বললাম এই জেড এটা হচ্ছে ধরো কি বলা যায়, এটা ধরো পি এর ফাংশন, ঠিক আছে। এখন আমি বললাম যে এই ওয়াই ফাংশনকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এই ক্ষেত্রে একটা ভ্যালু আসবে, তাই কিনা, এই ফাংশনের অনুসারে, এই ফাংশনের ভ্যালু অনুসারে একটা ডিফারেন্সিয়েশনের মান আসবে। এখন আমি যদি এরকম করতে চাই যে ডি জেড বাই ডিএক্স, খেয়াল করো জেড কিন্তু আর এক্স এর ফাংশন না, ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন, জেড যেহেতু অন্য একটা, এই এক্স এর সাপেক্ষে এটা কিন্তু আবার ধ্রুবক, সুতরাং এটা হয়ে যাবে জিরো। সেম ভাবে আমি যদি এই কাজটা করি, খেয়াল করো ডিওয়াই, আমরা ওয়াই এর ডিফারেন্সিয়েশন বের করব কিন্তু পি এর সাপেক্ষে, তাহলে দেখো এই ওয়াইটা কিন্তু পি এর ফাংশন না, ওয়াইটা এক্স এর ফাংশন ছিল, যেহেতু আমরা পি এর সাপেক্ষে করতেছি, পি এর পরিবর্তনে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না, সুতরাং এটাও জিরো। তোমাকে জাস্ট দেখতে হবে যে আমরা যার ডিফারেন্সিয়েশন করতেছি সে আসলে নিচেরটার ফাংশন কিনা, অর্থাৎ এক্স এর পরিবর্তন হলে জেড এর পরিবর্তন হবে কিনা। আমরা দেখতে পাচ্ছি এক্স এর পরিবর্তন হলে ওয়াই এর পরিবর্তন হয়, জেড এর কিন্তু পরিবর্তন হবে না।
জেড এর পরিবর্তন হবে তখনই যখন পি এর পরিবর্তন হবে। এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। তাছাড়া আরো বেশ কয়েকটা সূত্র আমাদের জেনে রাখতে হবে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। যে খেয়াল করো, আমি যদি এক্স এর ডিফারেন্সিয়েশন করতে চাই, এটা খুবই ইজি। x to the power 1, তাহলে 1 x to the power 1 minus 1, that means 0 আসে, মানে x to the power 0 means 1, 1 x to the power 1 minus 1, এই সূত্র 1 minus 1, আলটিমেটলি কত আসে? 1 ই আসে। তাছাড়া ধরো এরকম হইলো যে আমরা y এর ডিফারেন্সিয়েশন করব, কিন্তু এই y এর সাথে একটা কনস্ট্যান্ট গুণ অবস্থায় আছে। দেখো বুঝো কিনা বিষয়টা। এই y হচ্ছে x এর একটা ফাংশন। এখন কনস্ট্যান্ট যদি গুণ অবস্থায় থাকে, কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হয় না, সে চলে আসে সামনে। সামনে আসলে এবার জাস্ট y কে আমরা অ্যাজ ইউজুয়াল ডিফারেন্সিয়েশন করব। তারপর ধরো যে দুইটা ফাংশন, একটা ধরো y আর একটা z, এই দুইটাই ধরে নাও x এর ফাংশন। এবার না, আমরা আরেকটা বললাম y z, একটা ধরো কিউ ধরে নাও যে এটা x এর একটা ফাংশন। বুঝতেছো? y এবং q উভয়ই x এর ফাংশন। এখন আমি এই x এর সাপেক্ষে এই দুইটা ফাংশনের যোগফলকে ডিফারেন্সিয়েশন করব। দেখো y প্লাস q, যখন এদের যোগফলকে আমরা ডিফারেন্সিয়েশন করব, এটার নিয়মটা হচ্ছে যে যোগ করার সময় আমরা আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করব। এগুলো তোমরা ম্যাথেও পড়বা, সমস্যা নেই, আমি জাস্ট হালকা একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। dy বাই dx প্লাস dq বাই dx। এখন যদি এই দুইটা যদি তোমার গুণ অবস্থায় থাকে তাইলে একটু টাফ হবে, ঠিক আছে? যদি এই দুইটা গুণ অবস্থায় থাকে, ধরো y এবং q এই দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় যদি থাকে নিয়মটা হচ্ছে যে বাদ যাবে না কিউই। এটা একটু মাথায় রাখবা যে বাদ যাবে না কোনো শিশু, এরকম একটা টাইপ। ওইভাবে যদি মাথায় রাখতে পারো তাইলে হবে। যে ধরো এই দুই ভাই বোন, একজনকে তুমি ভ্যাকসিন দিবা আর একজনকে দিবা না, এটা আসলে হবে না, দুইজনকে ভ্যাকসিন মারতে হবে। তো এই ডিডিএক্সিটা এটাই আসলে তোমার ভ্যাকসিন। তো খেয়াল করো, তুমি ধরো শুরুতে কিউ কে ভ্যাকসিন দিচ্ছ ডিকিউ বাই ডিএক্স, তখন একসাথে তো আর দুইজনকে দিবা না, একজন ডক্টরের কাছে গেছো, তো আরেকজন বসে থাকবে সুন্দর করে সাইডে, ঠিক আছে? একজনকে তুমি ডিফারেন্সিয়েশন করবা, আরেকজন সাইডে বসে থাকবে। সেম আরেকজনকেও দিতে হবে। তখন যখন তুমি ওয়াই কে দিবা তখন আবার এক্স বসে থাকবে, সরি, যখন তুমি ওয়াই কে দিবা কিউ বসে থাকবে, ডিওয়াই বাই ডিএক্স। সেটা এরকমই, যে কোনো একজনকে নিবা আরেকজনকে বসায় রাখবা। যদি গুণ অবস্থায় থাকে, আমি আবারও বলি, যদি গুণ অবস্থায় থাকে তাহলে একজনকে নিবা আরেকজনকে বসায় রাখবা। আর এটা থেকে আমি জাস্ট একটা প্র্যাকটিস করাবো। খেয়াল করো, তুমি যখন ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করবা, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন, মজার বিষয় হচ্ছে কি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আজীবন ই টু দি পাওয়ার এক্স থাকে। এটা খুবই সুন্দর একটা ফাংশন। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স হয়। এখন ধরো আমি এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন বের করতে বললাম, এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স। দেখো এক্ষেত্রে কিন্তু দুইটাই ফাংশন, এক্স কিউব এবং ই টু দি পাওয়ার এক্স দুইটাই এক্স এর ফাংশন। সুতরাং এটাকে আমরা গুণ অবস্থায় হিসেবে চিন্তা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, একটাকে বসায় রাখি। ধরো আমরা প্রথমে এক্স কিউবকে বসায় রাখবো আর একজনকে ভ্যাকসিন দিব, কি হবে ডি টু দি পাওয়ার এক্স বাই ডিএক্স প্লাস, এবার যদি আমরা এক্স কিউবকে ভ্যাকসিন দেই আরেকজনকে বসায় রাখবো, যে তুমি একটু বসো বাবা, তোমার ভাইকে দিয়ে নেই, ইন্টু ই টু দি পাওয়ার এক্স। বুঝা গেল? একজনকে বসায় রাখবা আর একজনকে ভ্যাকসিন দিবা, আবারও তাকে ভ্যাকসিন দিবা, যাকে দেওয়া হয়ে গেছে তাকে বসায় রাখবা। এই হচ্ছে তোমার সিস্টেমটা। তাহলে খেয়াল করো, এক্স কিউবের তো এখানে আছে নরমালি, ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা এইমাত্র শিখলাম, ই টু দি পাওয়ার এক্স থাকে, প্লাস এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কি হবে, n x to the power n minus 1, that means 3x to the power 3 minus 1, আর হচ্ছে e to the power x তো এখানে আছে, e to the power x। তাহলে থাকতেছে আমাদের এখানে, যদি আমরা e to the power x কে কমন নিয়ে নেই, e to the power x কে আমরা কমন নিয়ে নিলাম, থাকতেছে x কিউব এবং তার ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার। অ্যানসার, এটাই হচ্ছে অ্যানসার, ঠিক আছে?
এবং ই টু দি পাওয়ার এক্স যুক্ত যদি কোনো কিছু থাকে কোন অবস্থায়, এটা খুব ইজিলি তুমি ডিফারেন্সিয়েশন বের করে ফেলতে পারবা। খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স কে তুমি যতবারই ডিফারেন্সিয়েশন করো না কেন, ই টু দি পাওয়ার এক্স ই থাকবে। শুধুমাত্র বলির পাঠা হবে কে? ই টু দি পাওয়ার এক্স এর সাথে আরেকজন যে আছে সে, তাকে তুমি বারবার ডিফারেন্সিয়েশন করবা। খেয়াল করো, একবার তাকে স্থির বসায় রাখছো, তাকে আবারও ডিফারেন্সিয়েশন করতেছো। সেম ভাবে আমি যদি তোমাকে এরকমটা বলি, খেয়াল করো যে ডি ডিএক্স ধরো x টু দি পাওয়ার 7 আর c টু দি পাওয়ার x, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে? জাস্ট e টু দি পাওয়ার x তো e টু দি পাওয়ার x এর মতোই থাকবে। এখন x টু দি পাওয়ার 7 কে একবার বসায় রাখো, প্লাস এটাকে ডিফারেন্সিয়েশন করলে যত আসে, দেখো x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার আসতো, x টু দি পাওয়ার 7 কে ডিফারেন্সিয়েশন করলে 7x টু দি পাওয়ার 7 মাইনাস 1, দ্যাট মিন্স 6 আসবে। এইভাবে শর্টকাটে করে ফেলা যায় কিছু ম্যাথ, যেটা তোমরা যখন কি বলে ডিফারেন্সিয়েশন পড়বা ম্যাথমেটিক্স এর, তখন আরো বিস্তারিত জানতে পারবা এই জাতীয় ট্রিক্স বা শর্ট যেগুলো আছে ওগুলা। তো ডিফারেন্সিয়েশন যদি শেষ হয়ে যায়, তোমরা জাস্ট আর কয়েকটা সূত্র মাথায় রাখলে হবে, যেমন সাইন থিটার সূত্র কি, কস থিটার সূত্র কি, টেন থিটার সূত্র কি। দেখি আমি লিখিয়ে দিই এখানে। খেয়াল করো, আমি যদি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করি, সাইন এক্স, সাইনটা হয়ে যাবে কজ, কজ এক্স, সাইন কোসাইন। তারপরে তুমি যদি সেম ভাবে কজ এর ডিফারেন্সিয়েশন বের করো, সেক্ষেত্রে হবে মাইনাস সাইন, কজ এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন, মুখস্থ করবা এগুলা। তারপর 10x ddx, 10x, 10x এর ডিফারেন্সিয়েশনটা হয় sec স্কয়ার x। ঠিক আছে, এই কয়েকটা জিনিস জাস্ট মাথায় রাখলেই হবে, আর বাকি কিছু লাগবে না। তো এটার সবকিছু মোটামুটি শেষ হয়েছে। আজকের ইম্পর্টেন্ট পোর্শনটা হচ্ছে যোগজীকরণ লেখা, যোগজীকরণ বা যেটাকে আমরা বলতেছি অ্যান্টি ডেরিভেটিভ, অর্থাৎ অন্তরীকরণের বিপরীত প্রসেস, যোগজীকরণ। অথবা এটা আরেকটা নাম আছে কি, সমাকলন, ব্যবকলন, সমাকলন, অথবা আমরা বিপরীত যে ডেরিভেটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ বলি এটাকে, অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ বা ডিডিএক্স করলে আমরা পাই ঢাল, আর যোগজীকরণ করলে আমরা পাই হচ্ছে ক্ষেত্রফল। এটা ইম্পর্টেন্ট বিষয়, যোগজীকরণ করলে আমরা পাই ক্ষেত্রফল। এটা জাস্ট মাথায় রাখলে হবে। খেয়াল করো, এই যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তো এখান থেকে আমরা একটা সূত্র ডিরাইভ করব। খেয়াল করো, আমরা যদি সবচেয়ে কমন যে তোমার ফাংশনটা, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো, এটা কিন্তু আমরা পাই, অলরেডি আমরা প্রমাণ করে আসছি। এখন আমরা যেটা চাই, যে কাজটা আমরা করছি, x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করছি, করে আমরা এটা পাইছি, ডেরিভেটিভ পাইছি। এখন আমরা চাই এটার এন্টি রেজাল্টটা পাইতে বা এন্টি ডেরিভেটিভটা পাইতে, অর্থাৎ এটা থেকে আমরা এটা তৈরি করতে চাই। করো, তুমি যদি x কে ডিফারেন্সিয়েশন করে y পাও, তাইলে y কে ইন্টিগ্রেশন করে x পাবা। এটা হচ্ছে তোমার ddx, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন, যেটাকে আমরা বলি তো f, ইন্টিগ্রেশন দিয়ে আমরা প্রকাশ করি। তো বিষয়টা আমি আবারও বুঝাই, x কে ডিফারেন্সিয়েশন করলে যদি y পাওয়া যায়, তাহলে উল্টাটা হবে ইন্টিগ্রেশনের জন্য, y কে ইন্টিগ্রেশন করলে আবার x পাওয়া যাবে, অর্থাৎ y থেকে x পাওয়া যাবে। এটাই, দ্যাট মিন্স x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করে n x টু দি পাওয়ার n মাইনাস 1 পাওয়া যাবে। আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে পাওয়া যাবে x টু দি পাওয়ার n। বিষয়টা ক্লিয়ার? এবং ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে উপস্থাপন করি সেটা ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশনের উপস্থাপনাটা ইম্পর্টেন্ট। খেয়াল করো, উপস্থাপনাটা আমরা কিভাবে করি। আমরা একটা ইকুয়েশনের মতো করে আগাই, ইমপ্লাইজ আমরা এই dx টাকে, অর্থাৎ x এর সাপেক্ষে যেটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে কি থাকে, d x টু দি পাওয়ার n থাকে, সমান n x টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান ইন্টু, দেখো ডান পাশে গেছে মানে ডিএক্স। এখন খেয়াল করো এই ডি, এটা মানে কি জানো? এটা মানেটা হচ্ছে তোমার ডিফারেন্স, তাই না? আমরা শুরুতে বলছিলাম না যে ডেল্টা, তো ডেল্টা, তো তোমার ডেল্টা ওয়াই, এটা মানে কি যে এটা হচ্ছে কি যে আমরা ছোট ছোট ভাগে এটাকে ভাগ করে ফেলছিলাম, মানে ছোট ছোট ভাগে আমরা ভাগ করছিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ছোট ছোট পোর্শন গুলাকে যোগ করে ফেলা। এবং যোগ করার জন্য কি হবে? যোগ করার জন্য আমরা একটা কাজ করবো যে আমরা সবগুলাকে সামেশন করে দিব। দেখো সামেশন, আমরা এই চিহ্নটা দ্বারা সামেশন বুঝাই, অথবা এস দ্বারাও কিন্তু আমরা সামেশনকে বুঝাই। দেখো বিষয়টা একটু খেয়াল করো, সামেশন চিহ্ন এটা হইতে পারে, আবার এস দ্বারাও হইতে পারে। কিন্তু এই সামেশনের সাথে ইন্টিগ্রেশন একটু পার্থক্য আছে। ইন্টিগ্রেশনটা আমরা তখনই করব যখন এই ক্ষুদ্র ক্ষুদ্র পোর্শন গুলা অনেক ক্ষুদ্র হয়, যখন মানে তুমি যাদেরকে যোগ করবা তারা যদি অনেক ক্ষুদ্র হয়, অর্থাৎ একদম টেন্স টু যদি জিরো হয়, সেক্ষেত্রে আমরা এই এসটাকে ডিরেক্ট এস এর মতো না লিখে তুমি একটা কাজ করো, উপরে নিচে টান দিয়ে লম্বা করে ফেলো, এটাকে উপরে নিচে টান দিয়ে লম্বা করে ফেলো। দেখো তো এরকম দেখাবে কিনা? এটাকেই বোঝায় যোগজীকরণের চিহ্ন। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমি জাস্ট যে কাজটা করব, এইখানে আমি সবগুলোকে যোগ করে দিব, যে ছোট ছোট পোর্শন আছে এদেরকে যোগ করে দিব। ডি এক্স টু দি পাওয়ার এন সমান, এইখানেও আমরা ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর হচ্ছে ডিএক্স। দ্যাট মিনস এই ডিএক্স এর সাপেক্ষে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমরা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন করতেছি। তো খেয়াল করো, এই ডি মানে ছিল যে এক্স টু দি পাওয়ার এন কে আমরা অনেক ছোট ছোট ভাগে ভাগ করি। এই ছোট ছোট ভাগগুলাকে যখন আমরা যোগ করে দিব এই ইন্টিগ্রেশনের মাধ্যমে, তখন আলটিমেটলি কি পাবো? আলটিমেটলি নিজস্ব বা আগের যে এক্স টু দি পাওয়ার এন ছিল সেটাকে আমরা পাবো। দ্যাট মিনস, সুতরাং এক্স টু দি পাওয়ার এন, দেখো বুঝো কিনা, ডি আর এই ফাংশন ইন্টিগ্রেশন, ডি আর ইন্টিগ্রেশন এরা ভ্যানিশ হবে। তাহলে থাকতেছে ইন্টিগ্রেশন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স এর সাপেক্ষে ডিএক্স। তাহলে আমরা একটা কাজ করি, আমরা চাই এই জিনিসটাকে একটা সূত্রের সাহায্যে উপস্থাপন করতে, এবং সেই সূত্রটা খেয়াল করো। এখানে n মাইনাস ওয়ান, এটা দেখতে সুন্দর দেখাচ্ছে না? আমরা যে কাজটা করব, n এর মানটা এক বাড়ায় দিব, অর্থাৎ n এর জায়গাতে আমরা n প্লাস ওয়ান বসাবো। কি কাজ করতেছি? n এর জায়গাতে জাস্ট n প্লাস ওয়ান বসাচ্ছি। তাইলে দেখো n মাইনাস ওয়ানটা আর থাকে না। তাহলে ইন্টিগ্রেশন n প্লাস ওয়ান, এই n এর জায়গাতে n প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার, দেখো n মাইনাস ওয়ান এর সাথে যদি প্লাস ওয়ান বসাই, এটা n হয়ে যাবে, সমান বাম পাশে ডান পাশে আছে কত? এক্স টু দি পাওয়ার n, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান। তো আলটিমেটলি এখানে ডিএক্সটা দিতে ভুলে গেছি, দেখো ডিএক্স। আলটিমেটলি আমরা যেটা পাবো যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n ইন্টু ডিএক্স, মানে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, সমান এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান। দেখো বুঝা গেল কিনা? আমরা জাস্ট নর্মাল সমীকরণের মতো সমাধান করছি, যে ddx x টু দি পাওয়ার n করলে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান পাই। এখন জাস্ট উল্টা কাজটা করছি, যে এটাকে এবার ইন্টিগ্রেশন করলে আমরা x টু দি পাওয়ার n পাবো। তো ঠিকই দেখো, এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করে আমরা x টু দি পাওয়ার n পাইছি। এখন ইন্টিগ্রেশন করতেছি আমরা আরেকটু সুন্দরভাবে এটাকে উপস্থাপন করছি। সেটা কি? n মাইনাস ওয়ান এর জায়গাতে আমরা n, n এর জায়গাতে জাস্ট আমরা n প্লাস ওয়ান বসাইছি, এতে করেই এটা হয়ে গেছে n। এবং খেয়াল করো, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান, এই ডান পাশের কর্নারের নিচে। এবং এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, যে ইন্টিগ্রেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার অনির্দিষ্ট ইনডেফিনিট, আর একটা হচ্ছে নির্দিষ্ট। দেখো যখন তোমার এই সাইনটার সাথে কোনো আপার লিমিট এবং লোয়ার লিমিট বলা না থাকবে, দেখো x1 থেকে x2 এরকম যদি বলা না থাকে, একে আমরা বলি যে তোমার অনির্দিষ্ট যোগযোগ, এবং সেই নির্দিষ্ট যোগ অ্যাড করবে। হ্যাঁ, এটা জিজ্ঞেস করো না যে এখন আমরা কেন এটা ইয়ে করতেছি, এটা তুমি যখন ইন্টিগ্রেশন পড়তে যাবা তখন খুব সুন্দর মতে এটা বোঝানো হবে। ঠিক আছে, আশা করি তখন একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট এটাই মাথায় রাখো,
এই অনির্দিষ্ট যোগজ যখন তুমি পড়বা তখন এখানে একটা প্লাস দিয়ে দিতে হবে। তো খেয়াল করো, সূত্রটা আমি আবারও লিখি। x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি? x এর সাপেক্ষে। এটা হবে x টু দি পাওয়ার n প্লাস 1, দেখো বুঝতেছো কিনা, ডিভাইডেড বাই n প্লাস 1। খুব সহজ, যে ইন্টিগ্রেশন করার সময় আমরা x এর সাথে আরেকটা x কে গুণ দিই, এই কারণেই পাওয়ারটা বেড়ে যায় এবং সাথে ভাগ হয়ে যায়, প্লাস c। তাহলে আমি যদি বলি যে x টু দি পাওয়ার 3 এর ইন্টিগ্রেশন কত হবে, তাহলে এটাও পারবা যে x টু দি পাওয়ার 3 প্লাস 1, দ্যাট মিন্স 4 ডিভাইডেড বাই 3 প্লাস 1, 4 প্লাস c। এই জাতীয় কিছু জিনিসপাতি তোমাদের কাজে লাগবে। তাছাড়া তাছাড়া আরো বেশ কয়েকটা ইন্টিগ্রেশনের আছে। যেমন আমরা যদি সাইন কে ইন্টিগ্রেশন করি, সাইন এক্স, দেখো আমরা cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন পাইতাম, সুতরাং সাইন কে ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস কজ, মানে উল্টাটা, সবসময় উল্টাটা পাবো তুমি। তারপর আমরা যদি cos কে ইন্টিগ্রেশন করি, cos x dx, তাহলে পাবো হচ্ছে sin x, কারণ sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা cos x পাইতাম, এই কারণে cos কে ইন্টিগ্রেশন করলে sin পাওয়া যাবে, একদম উল্টা। সেম ভাবে sec স্কয়ার x dx, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? পাবো হচ্ছে 10x প্লাস c, জাস্ট ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস। এখন এই তোমার ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা মেইনলি ভেক্টর এবং ফিজিক্সে যে কাজগুলা করি করি হচ্ছে যখন আমরা, দেখো ব্যবহার ব্যবহার এই ভেক্টর ক্যালকুলাসের ব্যবহার, এটা জানাটা ইম্পর্টেন্ট। এক নাম্বার, খেয়াল করো আমরা যখন ডিফারেন্সিয়েশন এই ডিডিএক্স নেই, ডিডিএক্স নিয়ে আমরা যে কাজটা মেইনলি করি, যে আমরা যদি সরণকে ডিফারেন্সিয়েশন করি তখন পাবো হচ্ছে বেগ, বেগকে ডিফারেন্সিয়েশন করলে পাই ত্বরণ। খুবই সহজ কথা, আমরা এইভাবে এটাকে লিখে ফেলতে পারবো যে ত্বরণ সমান, দেখো ডিভি বাই ডিটি, অর্থাৎ সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এটা আমরা গতিবিদ্যায় পড়াবো। তারপর তুমি যখন বেগ বের করবা, বেগ মানেই হচ্ছে সময় সাপেক্ষে সরণের হার, সময় সাপেক্ষে সরণের হার, এবং এটা অবশ্যই ভেক্টর রাশি, এটা সবই ভেক্টর রাশি। আর উল্টা কাজটা হচ্ছে ইন্টিগ্রেশন। দেখো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এখানে একটা ফাংশন থাকবে, এখানে থাকবে যা সাপেক্ষে করতেছি। তো এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা যদি ত্বরণকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? যেহেতু আমরা বেগকে ডিফারেন্সিয়েশন করে ত্বরণ পাইতাম, সুতরাং ত্বরণকে ইন্টিগ্রেশন করে এবার বেগ পাবো, উল্টা কাহিনী সব। ইন্টিগ্রেশন করে আমরা পাবো বেগ। দেখো বোঝা গেল কিনা? সেম ভাবে আমরা যদি বেগকে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো সরণ। তাহলে আমরা সিরিয়ালটাকে এইভাবে লিখতে পারি যে ত্বরণ থেকে পাবো বেগ, বেগ থেকে পাবো সরণ। তাছাড়া আরো কয়েকটা বিষয় বের করা যায় ভেক্টর ক্যালকুলাসের সাহায্যে, সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। আবার বলি, এটা ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। এক নাম্বার গ্রেডিয়েন্ট, দুই নাম্বার ডাইভারজেন্স, ডাইভারজেন্স এবং আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে কার্ল, CURL, কার্ল। এটা হচ্ছে বিশেষ কিছু প্রয়োগ ভেক্টর ক্যালকুলাসের, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। এবং এই তিনটার জন্য আরো বেসিক কিছু জিনিসপাতি আমাদের শিখে আসতে হয়, সেটা হচ্ছে ক্ষেত্র সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয়। ক্ষেত্র, ক্ষেত্র বা হচ্ছে ফিল্ড। আমরা জানি ক্ষেত্র বা ফিল্ড বলতে বোঝায় যে কোন একটা চার্জকে যখন আমরা কোথাও রাখবো, ধরো আমি একটা পজিটিভ চার্জকে একটা জায়গাতে রাখছি, এর চারপাশে একটা ক্ষেত্র তৈরি হবে যেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র, এবং এই তড়িৎ ক্ষেত্র ভেতর থেকে বাইরের দিকে মনে হয় বের হয়ে যায়, কারণ বক্ররেখাগুলোর দিকই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক।
সেম ভাবে আমরা যদি নেগেটিভ চার্জ রাখি মনে হবে যেন তড়িৎ ক্ষেত্রটা ভেতরের দিকে ঢুকতেছে। দেখো তড়িৎ ক্ষেত্র ভেতরের দিকে ঢুকতেছে। মানে এটা হচ্ছে তোমার চিন্তা করো, আমি যদি কোনো একটা জায়গাতে লাইট রেখে দিই, লাইট চারপাশে আলোক রশ্মিকে ছড়ায় দেয়, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের সোর্স। একে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের উৎস। এই ক্ষেত্রে কি হইতেছে যে ধরো আমরা যখন কিচেনের সিঙ্কে পানি ঢালি তখন চারদিক থেকে পানি তার গর্তের দিকে যে আবদ্ধ হয় বা পুঞ্জীভূত হয়। এই কারণে নেগেটিভ চার্জের যে ক্ষেত্রটা এটাকে আমরা বলতেছি যে সিঙ্ক। সিঙ্ক মানে সবাই যেন একটা বিন্দুর দিকে যে পুঞ্জীভূত হয়। তো এই সোর্স সিঙ্ক অর্থাৎ একটা ক্ষেত্র কেমন দেখতে এই সবকিছু আমরা বের করতে পারি ভেক্টর ক্যালকুলাসের সাহায্যে। তাছাড়া আর অনেক কিছু বের করা যায়, যেমন ধরো আমি একটা জায়গাতে আগুন জ্বালাই দিলাম, এখানে ধরো আগুন, ফায়ার, আগুন জ্বালাইছি। এখন দেখা যাবে যে আগুনের যে টেম্পারেচার, চারপাশে একটা তাপমাত্রার ক্ষেত্র তৈরি হবে। একটু মনোযোগ দিও, তাপমাত্রার ক্ষেত্র। ওটা ছিল ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। এবার তৈরি হবে তাপমাত্রার ক্ষেত্র, টেম্পারেচারের ফিল্ড, টেম্পারেচারের ফিল্ড। কারণ কি, যে এই ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম টেম্পারেচারের ভ্যালু থাকবে, তাই কিনা? যে দেখা যাবে আগুনের কাছে যারা যারা আছে সেইখানে তাপমাত্রা অনেক বেশি। যত দূরের দিকে যেতে থাকবো, মানে এই আগুন থেকে যত আমরা দূরে যেতে থাকবো তত এর টেম্পারেচার কমতে থাকবে। সুতরাং কোন একটা জায়গাতে যখন কোনো রাশির মান ক্রমাগত পরিবর্তন হয়, অর্থাৎ কোন একটা জায়গাতে কোন একটা রাশি যদি অবস্থান করে সেই জায়গাটাকে আমরা বলি ক্ষেত্র। দেখো এখন বুঝতে পারছো কিনা যে এই জায়গায় যেহেতু তাপমাত্রা আছে এই জায়গাটাকে আমরা বলতেছি তাপমাত্রার ক্ষেত্র। এই জায়গায় যেহেতু তড়িৎ ক্ষেত্র আছে এই কারণে আমরা বলতেছি এটাকে তড়িৎ ক্ষেত্র। এবং এই জায়গাতে খেয়াল করো চার্জ আছে, চার্জ থেকে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এখন এখান থেকে আমরা আরেকটা বিষয় বুঝতেছি যে এই ক্ষেত্র দুই ধরনের হয়। একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, স্কেলার ফিল্ড, আর একটা হচ্ছে ভেক্টর ফিল্ড। দেখো তোমরা নিজেরাই বুঝো কিনা। ক্ষেত্র, এই ক্ষেত্রটা যে রাশি দিয়ে তৈরি হয় সেই রাশিটা যদি স্কেলার রাশি হয় সেই ক্ষেত্রটাকে আমরা বলি স্কেলার ক্ষেত্র। দেখো এখানে তাপমাত্রার কোনো ডিরেকশন নাই আসলে, আমরা জাস্ট বলতেছি তাপমাত্রা, সেই জায়গাটাতে কিছু হিট আছে। আর এই ক্ষেত্রে খেয়াল করো তো আমরা ডিরেকশন দিয়ে প্রকাশ করছি যে প্লাসের ক্ষেত্রে ক্ষেত্রটা বাইরে বের হয়ে যাচ্ছে আর মাইনাসের ক্ষেত্রে ক্ষেত্রটা ভেতরে ঢুকতেছে। এই যে ডিরেকশন, ডিরেকশন থাকার কারণে এটাকে আমরা বলতেছি যে ভেক্টর ফিল্ড, অর্থাৎ ক্ষেত্রেরও দিক থাকে। আচ্ছা, এই স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ড নিয়ে আলোচনা করে, এই স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ড নিয়ে আলোচনা করে হচ্ছে এই তিনটা। ঠিক আছে? তো দেখা যাবে যে যখন একটা ফিল্ডকে আমরা অপারেট করি, অপারেট করতে গেলে ফিল্ড চেঞ্জ হয়। কেমন, গ্রেডিয়েন্ট থেকে ডাইভারজেন্স, মানে একটা স্কেলার ফিল্ড থেকে আমরা ভেক্টর ফিল্ড তৈরি করতে পারি, অথবা ভেক্টর ফিল্ড থেকে স্কেলার ফিল্ড তৈরি করতে পারি, অথবা একটা ভেক্টর থেকে আমরা ভেক্টর তৈরি করতে পারি। দেখো বুঝছো কিনা, স্কেলার থেকে ভেক্টর, ভেক্টর থেকে স্কেলার, আবার ভেক্টর থেকে ভেক্টর। এই তিনটা এরো চিহ্ন দিয়ে আমরা এটাকে বুঝাইতেছি। যখন আমরা স্কেলার ফিল্ড থেকে ভেক্টর ফিল্ড তৈরি করি এটাকে বলে গ্রেডিয়েন্ট। এই প্রসেসটাকে বলে কি, গ্রেডিয়েন্ট। একটা স্কেলার ফিল্ড থেকে ভেক্টর ফিল্ড তৈরি করার প্রসেসটাকে আমরা বলি কি, গ্রেডিয়েন্ট। আবার আমরা যদি ভেক্টর থেকে স্কেলার তৈরি করতে চাই সেটাকে বলা হয় ডাইভারজেন্স। ডাইভারজেন্স এ তো দ্বিতীয়টা। আর তৃতীয়টা হচ্ছে একটা ভেক্টর থেকে আবারও ভেক্টর তৈরি করা হয়, এটাকে বলা হয় কার্ল। কার্লি জিনিস, এটাকে বলা হয় কি, কার্ল, অর্থাৎ ভেক্টর থেকে ভেক্টর। তাহলে আবারও বলি, এই ভেক্টর ফিল্ড থেকে যখন আমরা স্কেলার ফিল্ড তৈরি করব এটাকে আমরা বলি ডাইভারজেন্স। স্কেলার ফিল্ড থেকে যখন আমরা ভেক্টর ফিল্ড তৈরি করি এটাকে বলি গ্রেডিয়েন্ট। আর ভেক্টর ফিল্ড থেকে যখন আমরা ভেক্টর ফিল্ড তৈরি করি এটাকে আমরা বলি কার্ল। বোঝা গেল? তো এখন আমরা দেখবো যে কিভাবে তৈরি করি এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, তারা কিভাবে কাজ করে। এই কাজ করার প্রসেসটাই আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এখন আমি বলি যে এই পর্যন্ত আপনাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে একটু বলেন, যা যা পড়ানো হয়েছে।
কোনো প্রবলেম আছে? আমি কিন্তু না, একটানা খালি problem পুরাই নেই। ওকে গ্রেট। তাহলে আহ